যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার দাড়ি কাটবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমার কাছে আসবেন না। কাছে আসবেন তবে চুমু খাবেন না। আয়নায় দাঁড়িয়ে চুল আর দাড়ি সেট করছিল রুদ্ধ। তখনই হুড়ের কথা কর্ণপাতে আসে। হুড়ের এমন শর্ত শুনে ভ্রু কুঁচকে আসে, কপালে ভাঁজ নিয়ে বলে, আমার দাড়ির সাথে চুমুর কি সম্পর্ক? মিনমিন স্বরে হুড় বলে, আপনি যখন আমায় চুমু দেন তখন আপনার দাড়ি আমার ভীষণভাবে জ্বালাতন করে, বড্ড সুরসুরি লাগে, মাঝে মাঝে চুমু খাওয়াতেও ব্যাঘাত ঘটায়, যা মেনে নিতে পারছি না আমি। রুদ্ধ কিছু বলে না, এক দৃষ্টিতে হুড়ের দিকে তাকিয়ে থাকে। অনেকক্ষণ মৌনতা বজায় রেখে বলে, হাইসি, চুমু খাওয়ার জন্য দেখছি উতলা হয়ে যাচ্ছ। কাছে গেলেই তো থরথর করে কাঁপা শুরু করে দাও। আর আজ নিজে থেকে চুমুর কথা বলছো, ব্যাপারটা একটু রহস্যজনক হয়ে গেল না? ধরা খেয়ে চুপ হয়ে গেল হুড়। দৃষ্টি বদল করলো, নিম্নস্বরে বলল, আমি আপনার এত বড় বড় দাড়ি চুল দেখতে চাই না, দেখতে খুবই অদ্ভুত লাগে, মনে হয় জঙ্গল থেকে উঠে এসেছেন। এখন আপনি ডিসাইড করে নেন, আপনি চুল দাড়ি কাটাবেন নাকি আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখবেন। বিদ্রুপের স্বরে রুদ্ধ বলে, কে আটকাবে আমায় তোমার কাছে যেতে চাইলে? আমি জঙ্গল থেকে উঠে আসি বা আমায় অদ্ভুত লাগে, তাতে কোনো কিছুই করার নেই। আমি যেমন আছি তেমনই তোমায় গ্রহণ করতে হবে, হয় ইচ্ছে না হয় বাধ্যবাধকতায়। পরদিন সকালে রুদ্ধ বেরিয়ে গেছে বাহিরে। হুড়কে বলে গেছে আর্জেন্ট কিছু কাজ আছে। রুদ্ধ যাওয়ার পর হুড়ের আর ঘুম আসে না, তাই সে টেবিলে বসে পড়ে পড়ার জন্য। কয়েকদিন পরেই টেস্ট হবে, তাই খামখেয়ালি না করে পুরো দমে পড়তে বসেছে। টেবিলে বসে পড়তে ভালো লাগছে না, তাই বই নিয়ে চলে আসলো বিছানায়। কম্বল দিয়ে ভালোভাবে নিজেকে জড়িয়ে বসে পায়ের ওপরে বই রেখে পড়তে লাগলো। ঘণ্টাখানিক অতিক্রম হলো। রুমের দরজা খোলার শব্দ কর্ণকুহরে পৌঁছালো। দরজার দিকে তাকালো হুড়। লম্বা শক্তপোক্ত এক মানুষকে দেখতে পেল। চেহারার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। মানুষটা বড্ড চেনা তারই স্বামী, তবে তার আদল পুরো বদলে গেছে। গভীর দৃষ্টিতে তাকে পরখ না করলেও বোঝা যাবে না যে সে রুদ্ধ। হুড়ের কিছুটা সময় লেগেছে রুদ্ধকে চিনতে। চুল আগের মতো বড় নেই, মার্জিতভাবে কেটেছে, তবে স্টাইলের সাথে। আর রইল কথা দাড়ির, সেটাও কেটে চাপদাড়ি রেখেছে। দেখতে খুবই চার্মিং লাগছে। বিস্মিত হয়ে তাকিয়ে আছে রুদ্ধের দিকে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এটা রুদ্ধ। চোখের দৃষ্টি সরছে না, তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। তাকিয়ে থাকতে থাকতে এই আনমনে বিড়বিড় করে বলে, ইস, আমার জামাইটা কত কিউট। হুড়ের রিয়াকশন দেখে রুদ্ধ রুমের ভিতরে এসে হুড়ের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে রইল। হুড়ের পলক এখনো পড়ছে না, তা দেখে রুদ্ধ গলা খাকারি দিল। সম্বিত ফিরে পেল হুড়। রুদ্ধ কপাল কুঁচকে বলে, এখন ঠিক আছে? ঠিক আছে মানে? দুর্দান্ত আছে। আর কোনো কথা না বলে রুদ্ধ চলে গেল ওয়াশরুমে। হুড় হাঁ করে রুদ্ধের দিকে তাকিয়ে রইল। লোকটাকে আজকে সুন্দর লাগছে, এক কথায় অসাধারণ। হুড় যদি জানতো রুদ্ধ তার কথা শুনে চুলদাড়ি কেটে আসবে, তাহলে অনেক আগেই বলতে পারতো না ভয় ভয়। যদি মানুষটা তাকে মেরে বসে, তাই নিজের মধ্যে সব কিছু চাপা রাখত। তবে এখন বুঝলো রুদ্ধ যাই করুক না কেন, তাকে হয়তো কোনো দিন মারবে না, আর মারলেও এক দুইটা থাপ্পড় নসিবে পড়বে। তা সহ্য করার শক্তি হুড়ের কাছে আছে। খুশিতে ডানা মেলে উঠতে মন চাচ্ছে তার। ইচ্ছে করছে রুদ্ধকে তার আঙুলে নাচাতে। নিজেকে রানী মনে করে আর রুদ্ধকে প্রজা মনে করে এক একটা আদেশ দিতে ইচ্ছে করছে। সকালে নাস্তা করে রুদ্ধ চলে যায় তার অফিসে। রুদ্ধ অফিসে যেতেই ফায়াজ মেতে ওঠে দুষ্টুমিতে। কখনো কখনো হুড়ের সাথে লেগে যাচ্ছে, তো আবার জেনিন আর লিলির সাথে। কথার বলি তার খতম হচ্ছে না, একটা শেষ হতে না হতেই আর একটাই চলে যায়। হুড়ের মতো জেনিন আর লিলিও প্রথমে বিস্মিত হয়েছিল ফায়াজের এত কথা বলায়, তবে এখন সয়ে গেছে তাদের। হুড়ের মতো তাদের ভাবতে কষ্ট হয় যে ফায়াজ রুদ্ধর ভাই, তবে এই ভেবে খুশি যে ফায়াজ রুদ্ধের মতো হয়নি। দুপুরের খাবার সময় প্রায় চলে এসেছে। ফায়াজ, হুড় আর রিফা ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিল। ফায়াজের হাতে টিভির রিমোট। সে একটার পর একটা চ্যানেল চেঞ্জ করছে, আর হুড় মনোযোগ সহকারে তা দেখছে। চ্যানেল চেঞ্জ করার মাঝে হঠাৎ হুড়ের মনে হলো সে রুদ্ধকে দেখতে পেয়েছে। তাই হুড় তড়িঘড়ি করে ফায়াজকে বলল, ভাইয়া ব্যাকে যান। তাই করল ফায়াজ। টিভি স্ক্রিনে থাকা রুদ্ধের ছবি দেখে এবং সাংবাদিকের কথা শুনে স্তব্ধ হয়ে গেল হুড়। ফায়াজ আর রিফাও চমকে গেল। টিভিতে থাকা একটি সাংবাদিক বলছে, কিছুক্ষণ পূর্বে এই ধানমন্ডি লেকের পাড়ে পুলিশরা একটা লাশ উদ্ধার করেছে। লাশের অবস্থায় খুবই করুণ বিধ্বস্ত।
অর্ধ গলা কাটা। দেখে মনে হচ্ছে কেউ ষড়যন্ত্র করে খুন করেছে। লাশের কাছ থেকে একটা তথ্য পাওয়া গেছে, সেটা হচ্ছে খুনির এনআইডি কার্ড। লাশের কাছ থেকে যার এনআইডি কার্ড পাওয়া গেছে সে আর অন্য কেউ নয়, দ্য গ্যাংস্টার অফ রুদ্র। হ্যাঁ, ঠিক শুনেছেন আপনারা, গ্যাংস্টার রুদ্র নির্মমভাবে এই লোকটিকে খুন করেছে, পলাতক হয়েছেন। আরও জানা গেছে গ্যাংস্টার রুদ্র শত্রুপক্ষ দলের লোককে তিনি খুঁজে খুন করছেন। এখন লাশটির ময়নাতদন্ত চলছে এবং গ্যাংস্টার রুদ্রকে তালাশ করছে পুলিশ। পরবর্তী আপডেট পেতে হলে চোখ রাখুন 24 চ্যানেলে। সেকেন্ডের জন্য থমকে গেল হুরের হৃদয়। মনে হচ্ছে অতি প্রিয় জিনিসটিকে সে হারাতে যাচ্ছে। শূন্য লাগছে বুক, আর্তনাদও করছে। ধপ করে বসা থেকে উঠে দাঁড়ালো। জ্ঞান শূন্য হয়ে আশেপাশে তাকিয়ে নিজের ফোন খোঁজার চেষ্টা করলো। কোথাও ফোন পাচ্ছে না। বিচলিত হয়ে খুঁজছে। উত্তেজনায় শরীর কেঁপে উঠছে। ফাজ বোধহয় হুরের মনোভাব বুঝতে পারল, তাই তাকে অভয় দিল। হুর, কাম ডাউন, এত হাইপার হয়েও না, নিজেকে শান্ত রাখো। তুমি বসো, আমি তোমার ফোন খুঁজে আনছি। জোর করে হুরকে বসালো। শূন্য থেকে শূন্য হচ্ছে হুরের হৃদয়। টলমলো হয়ে গেল আঁখি পল্লব, যে কোনো মুহূর্তে গড়িয়ে ফুটতে পারে। শুধু পলক ঝাপটানো বাকি। ফায়াজ হন্তদন্ত হয়ে হুরের ফোন খুঁজছে। ড্রয়িং রুমে না পেয়ে দৌড় মারল হুরের রুমের দিকে। হুরের বিছানায় ফোন রাখা। ফোন হাতে নিয়ে দৌড়ে নিজে এসে হুরের হাতে ফোন দিল। কাঁপা কাঁপা হাতে হুর রুদ্ধর নাম্বার ডায়াল করলো। ফোন রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। আরও ভীত হলো হুর। এক নাগারে ফোন দিয়েই যাচ্ছে, তবুও ফোন রিসিভ হচ্ছে না। এবার সে কান্না করে দিল। কান্না করতে করতে ফোন আবার লাগালো। এবারও ফোন রিসিভ হচ্ছে না দেখে ফ্লোরে বসে কান্না করতে লাগলো। হুরের কান্না শুনে লিলি, জেরিন আর সোহেল শেখও রুমে আসলেন। হুরকে বিধ্বস্ত অবস্থায় দেখে তারা আশ্চর্য হলেন। জেরিন এসে হুরকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, কি হয়েছে হুর? তুমি এইভাবে ফ্লোরে বসে আছো কেন? কান্নার জোরে কোনো কিছু বলতে পারছে না হুর। অসহায় চোখে জেরিনের দিকে তাকিয়ে আছে। জেরিনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নার স্বরে বলে, আপু আপু ওনার ফোন লাগছে না। নিউজে দেখাচ্ছে উনি নাকি কাউকে খুন করেছেন। আমি জানি এসব মিথ্যে, উনি কাউকে খুন করতে পারেন না। আমি ওনার কাছে যেতে চাই, আমাকে প্লিজ ওনার কাছে নিয়ে যাও। কিছু বলতে না পেরে ফায়াজের দিকে তাকালো জেরিন। ফায়াজ ঘটনা বলল। হতবিহ্বল হয়ে গেল জেরিন, লিলি, সোহেল শেখ। হোরের বিধ্বস্ত অবস্থার কারণ বুঝতে পারল। হোরের হঠাৎ খেয়াল হলো তার ফোনে ইমতিয়াজেরও নাম্বার সেভ করা। দুই গাল বিয়ে গড়িয়ে পড়া লবণাক্ত পানিগুলো হাতের তালু দিয়ে মুছে ঘোলাটা চোখ নিয়ে ফোনের স্ক্রিনে তাকালো। চোখ স্থির করতে কিছুটা সময় লাগলো। তারপর ইমতিয়াজের নাম্বারে কল দিল। প্রথমবার রিং হয়ে কেটে গেছে। এবার যখন ফোন দিল, কল কেটে যাওয়া শেষ মুহূর্তে কল রিসিভ হলো। হুরের কলিজায় যেন এক ফোঁটা পানি আসলো। তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো, ইমতিয়াজ ভাইয়া আপনি কোথায়? আর উনি কোথায় আছেন? আমাকে প্লিজ তার সাথে কথা বলিয়ে দিন। হুরের কণ্ঠস্বর শুনে ইমতিয়াজ বুঝলো হুর কান্না করছিল। হুরকে আশ্বস্ত করে ইমতিয়াজ বলল, ভাবি, ভাই একটু ঝামেলার মধ্যে আছে। ঝামেলা থেকে ফ্রি হলে আমি বলবো আপনাকে ফোন করতে। আরও উত্তেজিত হয়ে গেল হুর। মন তার কু ডাকছে। মনে হচ্ছে রুদ্ধকে কেউ তার কাছ থেকে দূরে সরিয়ে নেবে। হেঁচকি তুলে হুর বলে, নিউজে যা দেখিয়েছে তা কি সত্য ভাইয়া? ওপাশ থেকে কথা আসছে না। তা থেকে ফোন সরিয়ে হুর দেখলো ফোন কেটে যায়নি। বুঝলো ইমতিয়াজ স্বইচ্ছে চুপ করে আছে। তা দেখে হুর আবার বলে, বলো না ভাইয়া, নিউজে যা দেখিয়েছে তা কি সত্য? দীর্ঘশ্বাস ফেলে ইমতিয়াজ বলে, যতটুকু আমি ভাইয়াকে চিনি, ভাইয়া কোনো খুন করেনি। বাকিটা ভাইয়ের মুখ থেকে শুনলে বোঝা যাবে। উনি এখন কোথায়? প্লিজ ওনার কাছে ফোনটা দিন না। কাপা কণ্ঠস্বর ইমতিয়াজের। ভাই তো এখন পুলিশ স্টেশনে। গল গল করে চোখ বেয়ে পানি পড়ছে হুরের। শব্দ করে কেঁদে ওঠে, বলে, আপনি না বললেন উনি কোনো খুন করেনি? তাহলে পুলিশ কেন নিয়ে গেছে তাকে? আপনি কিছু লুকাচ্ছেন আমার কাছ থেকে, তাই না? প্লিজ সত্যিটা বলুন আমায়। ভাবি, আপনি উত্তেজিত হবেন না। আমি কোনো কিছুই মিথ্যা বলছি না। যতটুকু আমার ধারণা খুন করতে পারে না। ভাইয়া খুন করতে পারে না। আর পুলিশ স্টেশনে থাকার কারণ হচ্ছে পুলিশরা ভাইয়াকে সন্দেহ করেছে, তাই তাকে নিয়ে গেছে। আপনি চিন্তা করবেন না, আমি কিছুক্ষণের মধ্যেই পুলিশ স্টেশনে পৌঁছাচ্ছি। ইমতিয়াজ হুরকে অভয় দিলেও ভয় কমে না তার। কান্না করতে করতে বলে,
আমিও যাব পুলিশ স্টেশনে। আপনাকে পুলিশ স্টেশনে নিয়ে গেলে ভাইয়া অনেক রাগ করবে। আমি কোনো কিচ্ছু জানি না, আমি পুলিশ স্টেশনে যাব মানে যাব। ইমতিয়াজ নিরাশ হলো, বুঝলো হুর এইভাবে মানবে না, তাই বলল, আচ্ছা ঠিক আছে, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আপনাকে নিয়ে আসছি। কল কেটে দিল ইমতিয়াজ। হুরের কান্না কমলো না, এক নাগারে কান্না করে যাচ্ছে। বিমূঢ় হয়ে ফায়াজ হুরের কান্না দেখছে। মেয়েটা সে কখন থেকে কান্না করে যাচ্ছে তো করেই যাচ্ছে, থামাথামির নাম নেই। চোখ দিয়ে এত পানি কোত্থেকে আসছে তার? কই, আজ অবধি তো তার চোখ থেকে এক ফোঁটাও পানি পড়েনি। হুর মেয়ে দেখে কি তার চোখ দিয়ে এত পানি পড়ছে? হতেও পারে। সোহেল শেখ সোফায় মাথা নিচু করে বসে আছে, তারও চোখে পানি টলমল করছে। নিজেকে এবং হুরকে দেওয়ার মতন কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছে না। 5 মিনিটের মধ্যে ইমতিয়াজ আসলো। ইমতিয়াজকে দেখে তড়িঘড়ি করে ফ্লোর থেকে উঠে ইমতিয়াজের কাছে গেল হুর। গালের পানি আবারও হাতের তালু দিয়ে মুছে বলল, চলুন। থামিয়ে দেয় ইমতিয়াজ। পকেট থেকে কিছু একটা বের করে হুরের সামনে ধরে। হুর তাকিয়ে দেখে একটি মাস্ক। ইমতিয়াজ বলে, মাস্ক পরে ভালোভাবে মাথায় ঘুমটাটা দিন। ইমতিয়াজের কথা মতো কাজ করলো হুর। সময় ব্যয় না করে দুইজনে চলে গেল পুলিশ স্টেশনে। সোহেল শেখ আর ফায়াজও আসতে চেয়েছিল তাদের সাথে, কিন্তু ইমতিয়াজ তাদের মানা করে দেয়। তাদের দেখে যদি রুদ্ধ খেপে যায় তাহলে ব্যাপার হিতে বিপরীত হয়ে যাবে, তাই আর তাদের নিল না। 10 মিনিটে পুলিশ স্টেশনে তারা পৌঁছায়। স্টেশনের বাইরে মানুষের অনেক ভিড়, মিডিয়া, জনগণ, এমনকি পুলিশরাও ভিড় জমিয়েছে। হুর ভিড়ের কারণে সামনে যেতে পারছিল না। গার্ডরা সবাইকে ছাপিয়ে হুরকে এগিয়ে যাওয়ার জন্য রাস্তা করে দিল। বড় বড় পা ফেলে ইমতিয়াজের পিছে পিছে যাচ্ছে হুর। স্টেশনের ভিতর প্রবেশ করে বড় কক্ষের ভেতরে চোখ বুলিয়ে রুদ্ধকে দেখার চেষ্টা করলো। চোখ আটকে গেল বাম পাশের টেবিলের দিকে। চেয়ারে আয়েশ করে বসে আছে রুদ্ধ। মুখোমুখি হয়ে সামনে বসে আছে অফিসার। অফিসারকে ক্ষিপ্ত দেখা যাচ্ছে, তবে রুদ্ধ স্বাভাবিক। হাঁপ ছেড়ে বাঁচল হুর। হুর মনে করেছিল গতবারের মতো এবারও রুদ্ধকে লকআপে ঢোকাবে। মাথার ঘোমটা আরও একটু টেনে সামনে এগিয়ে আসলো। ইমতিয়াজের পিছনে সে। ইমতিয়াজ রুদ্ধ এবং অফিসারকে পরখ করে বলল, কোন সাহসে আপনি আমার ভাইয়ের স্টেশনে নিয়ে এসেছেন? অফিসার উপহাস করে বললেন, খুনিকে তার আসল ঠিকানা নিয়ে এসেছি, এতে সাহস দেখানোর কি আছে? প্রতিবাদ করে ইমতিয়াজ বলে, ডোন্ট ইউ ডিয়ার, আমার ভাইয়া খুন করেনি। লাশের পাশে আপনার ভাইয়ের এনআইডি কার্ড পাওয়া গেছে। গ্যাংস্টার রুদ্ধ খুন করার সময় হয়তো খুব জোশে ছিলেন, তাই তো তিনি তার হুঁশ হারিয়ে ফেললেন। ভুলে লাশের কাছে নিজের এনআইডি কার্ড রেখে আসলেন। তবে এতে লাভ আমাদেরই হয়েছে, খুব সহজেই ক্রিমিনালকে ধরতে পেরেছি। আগেরবার তো টাকার জোরে তিনি বেঁচে গিয়েছিলেন, এবার তাকে কে বাঁচাবে? এবার খুনের চার্জ লেগেছে তার উপর, এবার তো তার বেঁচে ফেরা খুবই মুশকিল। বাঁকা এসে অফিসারের দিকে তাকালো রুদ্ধ, বলল, দেখি কতক্ষণ আটকে রাখতে পারেন। অফিসারের চাহনি কঠিন হলো, যার দরুন বোঝা গেল রুদ্ধের কথা তার পছন্দ হয়নি। অপরাধ করে তাকে উপহাস করা হচ্ছে দেখে ভীষণ রাগ লাগলো তার। কঠিন কিছু বাণী শুনিয়ে দিতে ইচ্ছে হলো। বলার জন্য মুখ খুলবেই সেই সময় রুদ্ধের লয়ার হাজির হয়। তিনি তার চশমা ঠিক করতে করতে হাঁপাতে হাঁপাতে বললেন, সরি, একটু লেট হয়ে গেছে, আসলে ট্রাফিক জ্যাম অনেক ছিল। বলে তিনি তার ফাইল থেকে একটি পেপার সামনে এগিয়ে দেন অফিসারের দিকে। তা দেখে অফিসার, বেলস পেপার। ক্রোধ নয়নে রুদ্ধের দিকে তাকালো। তা দেখে রুদ্ধ তাচ্ছিল্য হাসলো। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কোট ঠিক করতে করতে বলল, কি হলো, সব হওয়া শেষ? আমাকে আটকে রাখার সাধ্য কারো কাছে নেই। আর কথা রইল আপনার লাশের পাশে পাওয়া এনআইডি কার্ডের। রুদ্ধ তার পকেট থেকে ওয়ালেট বের করে সেখান থেকে নিজের এনআইডি কার্ড বের করলো। সোজা করে অফিসারের দিকে দেখালো, বলল, ইটস মাই এনআইডি কার্ড। আর আপনারা যেটা পেয়েছেন সেটা ফেক। আপনাদের সোর্স তো অনেক দূর দূর পর্যন্ত পৌঁছায়। এখন ফেক এনআইডি কার্ড দ্বারা খুঁজে বের করুন আসল ক্রিমিনালকে। বলে ইমতিয়াজের দিকে তাকালো রুদ্ধ। ইমতিয়াজ তার পেছনে তাকাতে ইশারা করলো। ইশারা বুঝে রুদ্ধ কপাল কুঁচকে পিছনে তাকালো। মাথা নত করা নারীকে দেখে মুখভঙ্গি বদলে গেল। মাথায় বড় করে ঘোমটা টানা, আবার মাথাও ঝোঁকানো, মুখ একদমই দেখতে পাচ্ছে না। মুখ না দেখলেও বুঝলো এই নারীটিকে। আরেকটু ভালো করে পর্যবেক্ষণ করে বুঝলো মেয়েটা কাঁদছে, বারবার তার শরীর কেঁপে উঠছে। ইমতিয়াজকে সরে যেতে বলল, সরে গেল ইমতিয়াজ। রুদ্ধ এগিয়ে হুরের হাত ধরে নিজের কাছে নিয়ে আসলো। রুদ্ধের স্পর্শ পেয়ে হুর মুখ তুলে চাইল। হুরের ভেজা চোখ দেখে স্মিথ হাসল রুদ্ধ।
হোরের হাত থেকে হাত সরিয়ে পিঠে রাখে। হোরের সাথে ঘেসে দাঁড় হলো। অফিসারের দিকে তাকিয়ে বলল, অনেকদিন পর আপনার সাথে দেখা করতে পেরে ভালো লাগলো। টাটা। স্টেশন থেকে বের হয়ে গেল রুদ্ধ আর হোর। লয়ারের সাথে ইমতিয়াজ স্টেশন থেকে কিছু ফর্মালিটিস পূরণ করতে লাগলো। গাড়িতে হিচকি তুলে কান্না করছে হোর, আর তা একদৃষ্টিতে দেখছে রুদ্ধ। আচানক হোরের কান্না থামিয়ে রুদ্ধের দিকে তাকিয়ে বিচলিত হয়ে রুদ্ধর হাত পা পরক করতে লাগলো। গা থেকে কোট খুলে শার্টের হাতা ওপরে উঠিয়ে দেখতে লাগলো কোনো জখম আছে কিনা। কোনো জখম নেই দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। পরক্ষণেই আবার কান্না শুরু করে দিল। দুই হাত হাঁটুর উপরে রেখে তালুতে নিজের দুই গাল ঠেকিয়ে হুরের দিকে তাকিয়ে আছে রুদ্ধ। বাম হাতে থাকা ঘড়ির দিকে একবার চোখ বুলালো। ক্যালকুলেট করে বুঝলো তার বউ গুনে গুনে ২৬ মিনিট ধরে কান্না করছে। মুখ থেকে এখনো মাস্ক সরায়নি, এমনকি ঘোমটাটাও তোলেনি। কান্না থামবার নাম নিচ্ছে না দেখে রুদ্ধ হুড়কে টেনে নিজের কাছে নিয়ে আসে। মুখ থেকে মাস্ক খুলে চোখের পানি মুছে দেয়। বউকে বুকে নিয়ে আদরে স্বরে ডাকে, হুর পাখি। আবেগে আরো শব্দ করে কান্না শুরু করলো হোর। তা দেখে রুদ্ধ কড়া স্বরে বলল, আর একবার ফ্যাঁচ ফ্যাঁচ করে কান্না করলে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেবো। কান্না বন্ধ করে দিল হোর। শুধুমাত্র মুখের শব্দ বন্ধ করলো। চোখের থেকে পানি এখনো গড়িয়ে পড়ছে। পুনরায় চোখের পানি মুছে রুদ্ধ নরম স্বরে বলে, এখন কান্না বন্ধ করো, সব কিছু ঠিক আছে, আমিও ঠিক আছি। এখন কান্না না করে একটু জড়িয়ে ধরো তো ভালোভাবে, শান্তি পাচ্ছি না আমি। রুদ্ধের বলতে দেরি, কিন্তু হুরের জড়িয়ে ধরতে দেরি হয়নি। জাপটে ধরে আছে খুব শক্ত করে। কান্না করতে করতে নাক বন্ধ হয়ে এসেছে তার। নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মুখ খুলে হাঁ হাঁ করে শ্বাস ছাড়ছে। হুরের মাথা থেকে ঘোমটা সরিয়ে চুলের ভেতরে হাত ডুবিয়ে হাত বোলাতে বোলাতে বলে, এখানে আসার কি দরকার ছিল? বাড়িতেই থাকতে। এমনিতেও কিছুক্ষণের মধ্যে আমি ছুটেই যেতাম, শুধু শুধু কষ্ট করে আসতে গেলে। রুদ্ধের কাঁধে মাথা রেখে হুর ভাঙা গলায় অস্পষ্ট স্বরে বলে, আপনি হিনা কষ্টের আগুনে ঝলসে যাচ্ছিলাম আমি। বিষাক্ত লাগছিল চারপাশ, নিঃশ্বাস আটকে যাচ্ছিল এই ভেবে যে আপনি আমার থেকে হারিয়ে যাচ্ছেন। অসহনীয় পীড়া হচ্ছিল বক্ষস্থলে। ব্যাগ প্যাকিং করে রাখবে, রাতে আমাদের ফ্লাইট। নাস্তা করে রুমে আসতেই রুদ্ধের কথা শুনে দাঁড়িয়ে পড়ে হোর। প্রশ্নবোধক চাহনি নিয়ে জিজ্ঞেস করে, রাতে আমাদের ফ্লাইট মানে কোথায় যাব আমরা? রুদ্ধ চোখ স্থির রেখেছে ল্যাপটপের ওপর। আঙুল চালিয়ে কিছু টাইপ করছে। কাজ করতে করতেই উত্তর দিল, সুইজারল্যান্ড যাব। বিস্মিত হোর। আদৌ ঠিক শুনেছে কিনা তা শিওর হওয়ার জন্য আবার বলে, সুইজারল্যান্ড? রুদ্ধের কোনো ভাবগতি নেই। সে টাইপিং করতে করতে আবার বলে, হ্যাঁ সুইজারল্যান্ড। খুশিতে উত্তেজিত হয়ে পড়ে হোর। এক দৌড়ে বিছানার উপরে উঠে বসে। পরক্ষণেই আবার দাঁড়িয়ে পড়ে। লাফাতে লাফাতে বলে, সত্যি সত্যি আমরা সুইজারল্যান্ড যাব? ইয়ে, অনেক মজা হবে। আচ্ছা, কি কি প্যাকিং করব? ওখানে তো অনেক ঠান্ডা, গরম কাপড় নিয়ে যেতে হবে। আচ্ছা, আপনার জন্য কি কি প্যাক করব? আপনার হুডি নেব নাকি জ্যাকেট? আর আমি কি নিয়ে যাব? আমাকেও তো জ্যাকেট নিতে হবে, তাই না? হোরের এতগুলো প্রশ্ন শুনে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে হুরের দিকে চোখ রাখলো রুদ্ধ। হুরের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সে আনন্দে আটখানা হয়ে আছে। বউকে খুশি হতে দেখতে পেরে খুশি হলো রুদ্ধ। হোরের হাত ধরে বসিয়ে বলল, বেশি কিছু নিতে হবে না, তোমার আর আমার কয়েকটি গরম কাপড় নিলেই হবে, বাকিগুলো সেখানে গিয়ে কিনে নেব। দাঁত কেলিয়ে হাসে হোর। গভীর এক চিন্তা মস্তিষ্কে আসে। প্রশ্ন করে, আচ্ছা, হঠাৎ সুইজারল্যান্ড যাওয়ার প্ল্যান করলেন যে, এনিথিং স্পেশাল? হোরের দিকে তাকিয়ে বাঁকা হাসলো রুদ্ধ। কোলের ওপর থেকে ল্যাপটপ সরিয়ে হোরকে নিজের কোলের ওপর বসালো। গলায় মুখ ডুবিয়ে ফিসফিস করে বলল, অফকোর্স স্পেশাল তো হবেই, কজ উই আর গোয়িং অন আওয়ার হানিমুন। ফ্যাল ফ্যাল করে উত্তরের দিকে তাকালো হোর। রুদ্ধের কথাগুলো হজম করতে পারছে না। আতঙ্কিত হয়ে রুদ্ধকে বলে, হানিমুন? ইয়েস বেবি, হানিমুন। বিয়ের পর তো অনেক মন এসেছে, কিন্তু হানি টাইম কিছুই হয়নি। তাই ভাবলাম সুইজারল্যান্ড গিয়ে মহৎ কাজটা সেরে ফেলবো। একজন পুরুষ মানুষ হয়ে এতদিন নিজের তামান্নায় পানি ঠেলে এসেছি, এখন আর নিজেকে কন্ট্রোল করতে ইচ্ছে করছে না। বিয়ে হলো মাসের উপর, আর বউকে যদি গভীরভাবে ছুতেই না পারি তাহলে কেমন পুরুষ আমি? কিংকর্তব্য বিমূঢ় হোর। অসাড় হয়ে আসছে শরীর, কম্পনও হচ্ছে। ঢিপ ঢিপ করছে তার বক্ষপিঞ্জর।
কম্পিত গলায় বলার চেষ্টা করলো। আপনি হোরের খোলা চুলে আঙুল পাচাতে পাচাতে রুদ্ধ বলল, আমি সত্যি হানিমুন? ইয়েস ডার্লিং। ছিটকে সরে আসতে চাইল রুদ্ধর কাছ থেকে, তার আগে রুদ্ধ তাকে আঁকড়ে ধরল। হোরের ফেস রিয়াকশন দেখে হো হো করে হেসে দিল। রুদ্ধকে আকস্মিক হাসতে দেখে ভ্যাবলার মতো তার দিকে তাকিয়ে রইল। হাসার রহস্য বের করতে পারল, বুঝলো রুদ্ধ তার সাথে মজা করছে। তা দেখে হোর মুখ ফোলালো। হোরের মুখের সামনে নিজের মুখ এনে ঘোর লাগা কণ্ঠে বলল, অফিসের একটা কাজের জন্য সেখানে যাচ্ছি, তবে প্রিপেয়ার থাকবে। উঠার ছুঁয়ে দিতে পারি তোমায়, তখন কোনো বাধা শুনবো না। রাত 8:30। রুদ্ধ আর হুর রেডি হয়ে নিচে নেমে আসলো। রুদ্ধর হাতে মোটামুটি সাইজের একটা ট্রলি ব্যাগের হ্যান্ডেল। ড্রাইভার এসে ব্যাগটি নিয়ে গেল। হুর সবাইকে বিদায় জানাচ্ছে, অনেক এক্সাইটেড আছে। আরও বেশি এক্সাইটেড এই ভেবেই যে আজ প্রথম বিমানে ভ্রমণ করবে। ফায়াজ হুরের উত্তেজনা দেখে বলে, আই উইশ আমি তোমার সাথে যেতে পারতাম, কতই না মজা করতাম একসাথে। রুদ্ধের কঠিন চাহনি নজরে আসতেই ফায়াজের কথার সুর চেঞ্জ হয়, বলে, তবে ভাইয়ার সাথে যাচ্ছ দেখে আমি অনেক খুশি। হোরের কাছে এসে তাকে ফিসফিস করে বলে, এটা একদমই আমার মনের কথা না। বিগ ব্রোয়ের জায়গায় আমি থাকলে কতই না ভালো হতো, অনেক অনেক জায়গায় ঘুরতে পারতাম। হোর নিজেও তার গলার সুর নিচু রাখে। সেখানে আমরা ঘুরতে যাচ্ছি না, ওনার অফিসের কাজের জন্য যাচ্ছে। ফায়াজ এবার তীক্ষ্ণ চোখে রুদ্ধের দিকে তাকায়, কোনো কিছু বিবেচনা না করে বলে, ব্রো তুমি অফিসের কাজে গেলে ভাবিকে কেন নিয়ে যাচ্ছ? ভাবির যাওয়ার দরকার নাই, তুমি একাই যাও। ভাবি সেখানে গেলে বোর হয়ে যাবে, তার চেয়ে ভালো বাড়িতে আমার সাথে থেকে এনজয় করবে। হুর ধুরু, ভাবি যাও, রুমে যাও। এর সাথে যে ঝাড়ি ধমক ছাড়া কিছুই পাবে না। দেখেছো তো আমি কত মিষ্টি একটা মানুষ, সারাক্ষণ শুধু হাসি। আমার সাথে তুমি থাকলে আমার মতো তুমিও হাসবে। ফায়াজের দিকে তাকিয়ে দুই হাত বুকে গুজে নেয় রুদ্ধ। রাগী লোক, কণ্ঠস্বর ভারী রেখে বলে, আমার বউকে কোথায় নিয়ে যাব না নিয়ে যাব তা অবশ্য কাউকে জিজ্ঞেস করে নিয়ে যাব না, আর না কারো মতামত নিব। আমার বউকে যেখানে খুশি সেখানে নিয়ে যাব, এবং আমি যেমনই হই না কেন তাকে আমার সাথেই থাকতে হবে। বেশি বাড়াবাড়ি করলে যেই মুখ দিয়ে এত হাসি বের হয় সেই মুখ সেলাই করে দেব। নির্বোধভাবে হোরের দিকে তাকালো ফায়াজ। হোর মুখ কাচুমাচু করে দৃষ্টি সরিয়ে নিল। সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে বসলো দুজন। হোরের ঠোঁটে হাসি দেখে হাসলো রুদ্ধ। হোরকে নিজের কাছে এনে মাফলার ভালোভাবে গলায় পেঁচিয়ে দিল। দাঁত বের করে একটা হাসি দিল হোর, বড় হাসি। তা দেখে রুদ্ধ বলে, অনেক এক্সাইটেড তাই না? হোর নিজের আনন্দ প্রকাশ করলো। হ্যাঁ, খুব। 40 মিনিটের মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেল তারা। রুদ্ধ আলগোছে হোরের হাত ধরল, এগোতে লাগলো সামনে। পিছনে দুজন গার্ড আসছে। ফ্লাইট চলে যাওয়ার পর তারা চলে যাবে, তার আগে সিকিউরিটি স্বরূপ রুদ্ধের সাথে এসেছে। রুদ্ধ কাউন্টারে গিয়ে হোর এবং তার পাসপোর্ট আর টিকিট দেখালো। সেখানে সব ফর্মালিটিস পূরণ করে চলে আসলো বিমানের ভেতর। জানালার সিটে বসে আছে হোর, তার পাশে আছে রুদ্ধ। বিমান আকাশে উঠতে এখনো কিছু সময় বাকি আছে। আঁখিতে বড় বড় করে হোর সব কিছু দেখছে, বিমানের ভেতর এবং কি বাহিরের দৃশ্য দেখছে। উপচে পড়ছে তার খুশি। বিমানটাও তার মনে ধরেছে, অনেক বড় এবং সুন্দর। সব কিছু পরিষ্কার, সাদা ফকফকে। কোনো কিছু সাহায্যের প্রয়োজন কিনা তা জানার জন্য এয়ার হোস্টেস জিজ্ঞেস করলেন। বিপরীতে রুদ্ধ তাদের বলেছেন যখন প্রয়োজন হবে তখন নিজ থেকেই ডাক দেবে। এয়ার হোস্টেসও সম্মতি প্রকাশ করে চলে যান। বিমান চলতে শুরু করে। উত্তেজনায় হোরের হাত পা ঠান্ডা হয়ে আসছে। খামচে ধরে আছে রুদ্ধের বাম হাত, রুদ্ধ আঁকড়ে ধরে আছে হোরের কোমল হাত। একসময় বিমান আকাশে উঠতে থাকে। জানালার বাইরে থেকে আকাশের দৃশ্য অন্ধকারের জন্য আর না দেখতে পেলেও নিচের দৃশ্য দেখা যাচ্ছে। অতুলনীয় সুন্দর দৃশ্য। ঝলমল করছে বাতিগুলো। এক ঝাঁক জোনাকির দল মনে হচ্ছে। জোনাকি পোকা যেমন রাতের আধারে নিজেকে ঝলমল করে তোলে, তেমনভাবে আকাশ থেকে জমিনের দৃশ্যটা তেমনই মনে হচ্ছে। ক্ষুদ্র আকারে দেখা যাচ্ছে সব কিছু। বিমোহিত হয়ে হোর সব কিছু দেখছিল। কতক্ষণ লাগবে আমাদের সুইজারল্যান্ড যেতে? প্রথমে সিঙ্গাপুর ল্যান্ড করব, তারপর সেখান থেকে রাতটুকু কাটিয়ে সকালে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিব। কিন্তু সিঙ্গাপুর কেন যাব? আমরা ডিরেক্ট সুইজারল্যান্ড যেতে পারবো না, রুলসের মধ্যে নেই, তাই অন্য বিমান থেকে যেতে হবে। তবে আমি চাইলে এক বিমান দিয়েই যেতে পারতাম, নিজ পাওয়ার দেখিয়ে।
কিন্তু আমি কোনো ঝামেলা চাচ্ছি না, তাই ভাবলাম সিঙ্গাপুর হয়েই সুইজারল্যান্ড যাব। সব মিলিয়ে 5 ঘন্টার রাস্তার সফর শেষ করে মাত্র হোটেলে উঠল রুদ্ধ আর হোর। ফিওরামা রিভার ফ্রন্ট হোটেলে তারা উঠেছে। বিশাল বড় হোটেল। রুমে ঢুকে সময় দেখে নিল 4:12 বাজে। বিমানে হালকা করে খাবার খেয়েছিল, তাই আর এখন কেউই খাবে না। রুদ্ধ ফ্রেশ হয়ে আসলো, হোরও গেল। অনেক ক্লান্ত লাগছে হোরের শরীর। প্রথমবার বিমানে ট্রাভেল করলো, চোখে মুখে ঘুমের রেস দেখা যাচ্ছে। তা দেখে রুদ্ধ বলে, ঘুমিয়ে পড়ো, কাল আবার সকালে উঠতে হবে। বলে ঢুলুঢুলু শরীর নিয়ে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। উল্টো হয়ে পড়ে রইল। রুদ্ধ ট্রলি ব্যাগ সোফার কোণে রেখে রুমের বাতি বন্ধ করে দিল। বিছানায় এসে হুরকে সোজা করে শুয়ে দিল। আরামে নিজেও শোয়। হুরকে নিজের উপরে নিয়ে কম্বল নিজের এবং হুরের গায়ে জড়িয়ে নেয়। ঘুম কণ্ঠে হুর অস্পষ্টভাবে বলে, গুড নাইট। হালতো হেসে হুরের চুলের ওপর অধর ছুঁয়ে রুদ্ধ বলে, গুড নাইট। কিছুক্ষণ হলো সুইজারল্যান্ডে আগমন ঘটল রুদ্ধ হুরের। বিকেল হলো প্রায়। ভিলেজ অনেক বিশাল হোটেলের একটি রুম বুক করেছে। রুমটি মাঝারি সাইজের। আসবাবপত্র বলতে বড় একটি বেড, একটি টেবিল, তার সাথে 2টো চেয়ার, মাঝারি সাইজের একটি আলমারি এবং দুজনের মতো বসার সোফা। সিম্পলি রুমটা ডেকোরেট করা হয়েছে। রুমটা মোটামুটি ভালো লাগছে হুরের কাছে। আঁখি ধয়ে ভেসে আসলো ব্যালকনি। ব্যালকনিতে দাঁড় হয়ে মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে লাগলো। কিছুটা খোলামেলা জায়গায় হোটেলটি বানানো হয়েছে। ভিলার পাশে মাউন্ট বুরজেন স্টকের ওপরে দাঁড়িয়ে বিখ্যাত লোক লুনার্সের অত্যাশ্চর্য দৃশ্য নজরে পড়বে। হোরদের রুম পিছন সাইডে হওয়ার কারণে লেক দৃষ্টিগোচরে আসলো। ব্যালকনিতে এসে পেছন থেকে হুরকে জড়িয়ে ধরে রুদ্ধ জিজ্ঞেস করে, কেমন লাগলো জায়গাটা? সামনের দিকে তাকিয়ে থেকে মোহগ্রস্ত সুরে হুর বলে, অমাইক। হুরকে সামনের দিকে ঘোরায় রুদ্ধ। কপালে অবহেলিত হয়ে পড়ে থাকা ছোট চুলগুলো কানের পিছে গুজে দেয়। আবার জিজ্ঞেস করে, রেস্ট করবে নাকি শপিংয়ের জন্য বের হবে? হুর কিছুক্ষণ ভেবে বলল, 1 ঘন্টা রেস্ট নিলে ভালো হয়, পরে বের হয়ে শপিং করে একেবারে ডিনার সেরে রুমে আসবো। কেমন হবে? আইডিয়াটা ভালো, তুমি তাহলে রেস্ট নাও, আমি আসছি। কেন, আপনি কোথাও যাচ্ছেন? আমি হোটেলের ম্যানেজারের সাথে একটু কথা বলে আসছি। সুইজারল্যান্ডে এই প্রথম আমার আসা। এখানের পরিবেশ এবং এখানকার জায়গার সাথে আমি পরিচিত না, তাই একটু তথ্য তাদের কাছ থেকে জানতে চাইছিলাম। ক্লান্ত ভঙ্গিতে হুর বলে, কোনো প্রয়োজন নেই এখন যাওয়ার, খুব ঘুম পাচ্ছে আমার। আমি কিছুক্ষণ ঘুমাবো, আপনি রুমেই থাকেন। আর কোনো কিছু না চিনলে ব্যাপার না, প্রয়োজন হলে হারিয়ে যাব সুইজারল্যান্ড নামক শীতল শহরে। হুরের লুকায়িত অনুভূতির কথা ঝট করে বুঝে ফেলল রুদ্ধ। হুর যে তাকে একা ছাড়তে চাইছে না তা ঢের বুঝতে পারল তার কথায়। তবে মেয়েটা স্বীকার করতে চাইছে না। স্বীকার তো সেও করে না, সেও তো দমিয়ে রাখে নিজের মধ্যে। একই ধাঁচে 2 জন মানুষ কম্পিটিশনে লেগে আছে কে আগে নিজের অনুরক্তির কথা স্বীকার করবে। 1.5 ঘন্টা অবধি 2 জন ঘুমিয়েছে। পেটে ক্ষুধায় চুচু করে শব্দ তুলছে। খাদকহুর বাংলাদেশ ছাড়ার পর থেকে ভালোভাবে ভাত খেতে পারছে না। ভাতের ক্ষুধা প্রখরভাবে লেগেছে তার। হোরের বেশ ক্ষুধা লেগেছে দেখে রুদ্ধ প্রথমে হোরকে স্যান্ডউইচ আর হট কফি খাইয়ে দেয়। নিজে শুধু একটা কফি খায়। তারপর বেরিয়ে পড়ে শপিংয়ের উদ্দেশ্যে। কিছুটা দূরেই শপিং মল ছিল। 2 জনের গায়ে শীতের পোশাক। রুদ্ধ হোরকে হাত পা মোজা পরিয়ে দিয়েছে, গলায় ভালোভাবে মাফলারও পেঁচিয়ে দিয়েছে। মাথা ছাড়া সব কিছুই এখন ঢাকা। ভুলবশত আসার সময় টুপি আনতে ভুলে গেছে, তাই এখন টুপি মাস্ট বি কেনা প্রয়োজন। শপিং মলে হুড এবং তার জন্য সেম ডিজাইনের সেম কালারের শীতের জন্য লং কোট কিনলো, সাথে প্যান্টও। হুডের জন্য কয়েকটা টুপি আর হাত পা মোজা কিনে নিল। কেনাকাটা শেষ করে চলে গেল রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটি সি ফুড রেস্টুরেন্ট নামে খুবই বিখ্যাত। তবে সি ফুড ব্যতীতও অনেক আইটেম পাওয়া যায়। মাঝের একটি টেবিলে রুদ্ধ হুরকে নিয়ে বসলো। মানুষের সংখ্যা মোটামুটি ভালোই আছে, তবে কোনো কোলাহল নেই। নীরবতার সহিত সবাই খাবার খাচ্ছে। টেবিলে বসে ওয়েটার তাদের কাছে আসলো। ইংলিশে জিজ্ঞেস করলো, আমি আপনাদের কি সাহায্য করতে পারি ম্যাম? স্যার। রুদ্ধ ইংলিশে জবাব দিল, আমরা আমাদের মেনু এখনও ডিসাইড করিনি, ডিসাইড করে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে স্যার, আপনার সময় নিন। ওয়েটার যেতেই রুদ্ধ হুরকে প্রশ্ন করলো, বলো কি খাবে? হুরের অসহায় চাহনি, অসহায় কণ্ঠস্বর।
আমি ভাত খাবো। আমার মনে হয় এসব হোটেলে ভাত পাওয়া যায় না। কাল থেকে আমি ভাত না খেয়ে আছি, এখন আর ভাত না খেলে আমি টিকতে পারবো না। যেভাবে হোক আমার ভাত অ্যারেঞ্জ করে দিন। রুদ্ধ কিছুক্ষণ ভেবে ওয়েটারকে ডাক দিল। আসলে রুদ্ধ তাকে জিজ্ঞাসা করলো, আপনাদের কাছে ভাত হবে? ওয়েটার দুঃখ প্রকাশ করে বলল, দুঃখিত স্যার, আমাদের মেনুতে ভাতের আইটেম নেই। তবে হ্যাঁ, আমি আপনার জন্য বিশেষভাবে ফ্রাইড রাইস তৈরি করে দিতে পারি। রুদ্ধ হুড়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, চলবে? না। রুদ্ধ কিছুক্ষণ ভেবে ওয়েটারকে বলল, ফ্রাইড রাইসের প্রয়োজন নেই, তবে একটা উপকার করে দিতে পারলে খুবই ভালো হতো। জি স্যার, বলুন। আপনি ফ্রাইড রাইসের জায়গায় রাইস বয়েল করে দিন আমাদের, তাহলেই হবে। পারবেন তো? হাসি মুখে ওয়েটার উত্তর দেয়, ইয়েস স্যার, অফকোর্স। হোরের জন্য সবজি এবং মাছের কারি অর্ডার দিল এবং নিজের জন্য কিছু সি ফুড অর্ডার করলো। ওয়েটার যেতেই হোর চোখ মুখ কুচকে রুদ্ধকে বলল, ওয়েটারটা খুবই বোকা। ফ্রাইড রাইস যদি দিতে পারে তাহলে ভাত কেন দিতে পারবে না? কারণ তারা আমাদের মতো করে ফ্রাইড রাইস তৈরি করে না। আমরা যেমন রাইস বয়েল করে ফ্রাই করি, তারা সেভাবে করে না। তারা একেবারে মশলা দিয়ে ফ্রাই করে। ওদের ট্রিকটা খুবই অন্যরকম। ভাবুক হয়ে হোর বলে, ও। টেবিলে খাবার আসতেই হোরের চোখ যায় ভাতের দিকে। সদ্য ধোয়া ওঠা সাদা ভাতের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ভাত দেখতে পেয়ে পরাণ তার জুড়িয়ে যাচ্ছে, তর্স হচ্ছে না খাওয়ার জন্য। রুদ্ধ বুঝলো। ওয়েটার চলে যেতেই রুদ্ধ হোরকে খাবার সার্ভ করে দিল। হোর হামলে পড়ল খাবারে। গরম ভাতে ফু দিয়ে দিয়ে খাচ্ছে। গরম ভাত এত দ্রুত খেতে দেখে রুদ্ধ বলে, আস্তে খাও, তাহলে মুখ পুড়ে যাবে। আমলে নিল না হোর। সে নিজের মতো করে খেতে ব্যস্ত। অন্যদিকে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার বিষয় না। রুদ্ধ আর কিছু বলল না হোরকে। সে নিজের খাবার খেতে লাগলো। ভরপুর খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলো দুজন। উদ্দেশ্য এখন হোটেলে ফিরে যাওয়া। কাল ঘোরার জন্য বের হবে। রেস্টুরেন্টে থাকা অবস্থায় রুদ্ধ ক্যাব বুক করে নিয়েছিল। ক্যাব আসতেই তারা ক্যাবের ভেতর ঢুকে পড়ে। বাইরে ঠান্ডা পড়েছে, ঠান্ডায় কনকনে অবস্থা। রুদ্ধর সাথে ঘেঁষে বসে আছে হোর, একটু উষ্ণতা পাওয়ার লোভে। রুদ্ধ ড্রাইভারের দিকে একবার চোখ বুলালো। তার দৃষ্টি সোজা সামনে রাস্তায়। আলগোছে বাম হাত হোরের পিঠে রেখে কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, রেডি হয়ে থেকো আমাদের ফার্স্ট নাইটের জন্য। প্রখর ঠান্ডায় ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস পড়ার পরও পুরো শরীর বরফের ন্যায় জমে যাচ্ছে। হৃদয় ঢিপ ঢিপ করে জানান দিচ্ছে, হৃদয় লাফিয়ে বের হতে চাচ্ছে। নিঃশ্বাসের গতি বেড়ে গেছে, তবে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মাঝে মাঝে নিঃশ্বাস আটকে যাচ্ছে। এ কেমন খেলা চলছে নিঃশ্বাসের? নিঃশ্বাসের এমন খেলার তলে তো হুর নিঃশ্বাস আটকে মরে যাবে। শুকিয়ে গেল হুরের গলা। নিঃশ্বাসের গতি স্বাভাবিক করার জন্য কয়েক কদম সামনে এগিয়ে আসলো। তা ছিল কেবল ক্ষণিকের জন্য। রুদ্ধ আবারও হুরের ঘাড়ে নিজের উষ্ণ নিঃশ্বাস ছাড়তে লাগলো। ডান হাত তার স্থির নেই। হুরের হাতে আলতো হাতের ছোঁয়া দিচ্ছে। উৎকণ্ঠিত হয়ে আসলো হুরের গলা। ছাড়ুন। রুদ্ধ আর একটু কাছে টেনে নিল হুরকে। ঘাড়ে পুরো মুখ ডুবিয়ে দিল। শিরশির করে কেঁপে উঠল হুরের মেরুদণ্ড। বারবার শিহরণে শিহরিত হচ্ছে। মাদক মিশ্রিত কণ্ঠে রুদ্ধ বলল, যতই দূরে সরতে বলবে ততই কাছে আসবো। আজ আর কোনো দূরত্ব সইতে পারবো না আমি। তোমায় আগেই বলেছিলাম নিজেকে প্রস্তুত রাখো। এখন আমায় বিরক্ত করো না। সহ্য করে নাও আমায়, না হলে জোর করতে বাধ্য হব। গলায় মনে হচ্ছে কাঁটা দিয়ে কেউ ঘষা দিচ্ছে। চোখে ঘুমের তীব্রতা অনেক থাকায় চোখ মেলে তাকালো না। গভীর ঘুমে আবারও ডুবে রইল। তৎক্ষণাৎ আবার গলায় কাটার ছোঁয়া পেল। অনিচ্ছা সত্ত্বেও আঁখি যুগল খুলতে হলো। অনুভূত হলো তার শরীরের উপর ভারী কোনো জিনিস রাখা এবং কি সে সেই জিনিসটাকে আঁকড়ে ধরে আছে। স্তম্ভিত হয়ে কিছুক্ষণ ভাবনায় বিভোর হয়ে গেল। মনে পড়ে গেল গতকালের রাতের ঘটনা। চোখ নিচে নামিয়ে নিজের দিকে তাকাতেই সর্বপ্রথম রুদ্ধকে চোখে পড়ল। তার শরীরের ওপরে ভার ছেড়ে শুয়ে আছে। গলায় তার মুখ ডোবানো, পিঠের নিচে দুই হাত দিয়ে গভীর আলিঙ্গনে মিলিত হয়ে আছে। ঠান্ডা এবং অনুভূতির তরে শিরশির করে কেঁপে উঠল ভেতর। চোখ মুখ খিচে লম্বা এক নিঃশ্বাস ছাড়ল। পুনরায় নিঃশ্বাস নিল। নিঃশ্বাস নেওয়ার সময় টের পেল নাকে খুবই সুন্দর একটি ঘ্রাণ আসছে। ফুলের ঘ্রাণ, গোলাপ ফুলের ঘ্রাণ। উদাম পিঠে হাতের স্পর্শ প্রগাঢ়ভাবে ছুঁয়ে আছে হুরের হাত। কিছু সময়ের ব্যবধানে গরম হাত ঠান্ডা হয়ে এলো।
পরমুহূর্তে মনে হলো রুদ্ধ তো খালি গায়ে, তাহলে তার কি অবস্থা হবে। চকিত নয়নে নিজের দিকে দৃষ্টি রাখলো, স্বস্তি পেয়ে চোখ বন্ধ করে নিল। আবার অনুভূত হলো গলায় কাটা বিচ্ছে, ভ্রুদয়ের কাছে কিঞ্চিত চামড়া কুচকে এলো, ভাঁজ পড়ল কয়েকটা। কুচকানো ভ্রুদয় নিয়ে গলায় চোখ রাখলো, গলায় রুদ্ধ মুখ ডুবিয়ে থাকতে দেখা গেল। বিরক্তি ছেয়ে গেল মুখ পানে। বুঝে উঠতে সক্ষম হলো যে রুদ্ধের কারণেই তার আরামের ঘুম অপব্যয়িত হলো। উন্মুক্ত কাঁধে 2 হাত রেখে রুদ্ধকে নিজের ওপর থেকে রুদ্ধকে সরানোর প্রচেষ্টা করল হোর। তবে তা কেবল প্রচেষ্টার মধ্যেই সীমাবদ্ধ রইল। শরীরে তেমন শক্তি নেই যে রুদ্ধের সাথে ঠেলাঠেলি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তবে চোখ মুখের আকৃতি পরিবর্তন করে বিরক্ত গলায় রুদ্ধকে ডাকল। এই উঠুন, উঠুন তো। আপনার এই ভারী ওজন আমি সইতে পারছি না, চ্যাপটা হয়ে যাচ্ছে তো। মুখের আকৃতি বদল হলো রুদ্ধেরও। প্রশান্তিময় মুখভঙ্গি নিয়ে এতক্ষণ যাবৎ সে ঘুমিয়েছিল। তবে হুরের ডাক কর্ণপাতে বাড়ি খেতেই মুখশ্রীতে চলে আসলো বিরক্তির ছায়া। চোখ মুখ কুচকে আরও গভীরভাবে মুখ ডুবিয়ে রইল হুরের গলায়। আলিঙ্গনও গাঢ় হলো, জড়ানো গলায় বলল, হুর পাখি, বিরক্ত করো না। বহু পরিশ্রমের পর শান্তিতে একটু ঘুমাতে পেরেছি। এখন আমার ঘুমের ব্যাঘাত ঘটালে আমার পরিশ্রমের দায়ভার তোমাকে নিতে হবে। বড় বড় হয়ে আসলো হুরের চোখ। বলে কি এই ছেলে? পরিশ্রম? সে পরিশ্রম করেছে? জুতা মেরে গরুদান? রুদ্ধের এহেন কথা শুনে মনে মনে শখানে গালি দিল হুর। রুদ্ধ একটু নড়েচড়ে ভালোভাবে শুতে নিলেই হুরের পেটে প্রচুর ব্যথা অনুভূত হলো। মুখ থেকে আহ করে আর্তনাদ বের হয়ে আসে। কান খাড়া করে হুরের আর্তনাদ শোনে রুদ্ধ। প্রথমে না বুঝতে পারলেও পরে ঠিকই বুঝতে পারল হুরের আর্তনাদ করার কারণ। হুরের ওপর থেকে সরে তার পাশে শুয়ে পড়ল। হুরের ব্যথিত মুখ দেখে বলল, ব্যথা হচ্ছে? নির্বিশেষে আদল বদলে যায় হুরের। ঠোঁটের কোণে মিথ্যে হাসি ঝুলিয়ে বলে, ব্যথা? কিসের ব্যথা? ব্যথা কেন হবে? আমার একদমই ব্যথা হচ্ছে না, বরং পুলকিত হচ্ছে আমার হৃদয়। নির্বিকার হয়ে হুরের দিকে তাকালো রুদ্ধ। এমন পরিস্থিতিতে নির্বিকার চাহনি গ্রহণযোগ্য মনে করল না আর রুদ্ধ। আকস্মিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করল। ঠোঁটের কোণে লেগে আছে অমায়িক হাসি। হাসি বজায় রেখে বলল, দ্যাট মিন্স গতকাল রাতে আমার পরিশ্রমে তুমি খুশি হয়েছ। গ্রেট। আমি ভাবলাম কি না কি মনে করবে। যাই হোক, ভবিষ্যতে আমি বারবার তোমায় পুলকিত করব। বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে হুর, কিন্তু সেসব দেখে কে? রুদ্ধ চেয়েও দেখল না, পাত্তাই দিল না। এতে আরও রাগ বেড়ে গেল হুরের। মস্করা করা হচ্ছে তার সাথে মস্করা করার প্রতিশোধ সে হাড়ে হাড়ে নেবে। অপর পাশে ঘুরে চুপ হয়ে শুয়ে রইল হুর। রুদ্ধ আস্তে আস্তে হুরের নিকটে এসে পেছন থেকে তাকে জড়িয়ে ধরল। প্রতিক্রিয়া দেখল না হুর। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল। চোখ যখন প্রায় লেগে আসবে তখন রুদ্ধ গা থেকে কম্বল সরিয়ে দেয়। গায়ে শীত অনুভূত হলে হুর চোখ মেলে চায়। রুদ্ধের হাতে কম্বল দেখে বিরক্ত আর রাগের মাত্রা পাহাড় সম হয়। শক্ত কণ্ঠে শুধায়, সমস্যা কি আপনার? একটু আগে না ঘুমানোর জন্য আমায় বকছিলেন, তা এখন না ঘুমিয়ে আমার ঘুম নষ্ট করছেন কেন? পরে ঘুমাবে, এখন ওঠো, নাস্তা করে ওষুধ খাবে, তারপর ঘুমাবে, দেন দুপুরে খাবার খেয়ে ঘুরতে বের হব। রুদ্ধর অর্ধেক কথা পছন্দ হলো হুরের। এখন বিছানা থেকে ওঠার কথাটা মোটেও ভালো লাগলো না। এখন উঠতে মন চাইছে না। হুর অলস ভঙ্গিতে বলল, আমি এখনো উঠবো না। হুরের হাত ধরে টেনে উঠে বসালো রুদ্ধ। হ্যাঁচকাটান সামলাতে না পেরে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নেয় হুর। বিছানার অবস্থা তেমন একটা সুবিধার নয়। বিছানার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ফুলের পাপড়ি। দেখে মনে হচ্ছে পাপড়িগুলোকে ইচ্ছে করে পিষে দেওয়া হয়েছে। রুদ্ধর দিকে তাকাতেই তার চোখ চরক গাছ। মুখ হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বিস্ময় নিয়ে বলে, এ কি পড়েছেন আপনি? নিজের দিকে তাকালো রুদ্ধ। বিস্ময় হওয়ার মতো কিছুই পেল না। স্বাভাবিকভাবে বলল, কেন, প্যান্ট? হুরের শক্ত কণ্ঠ, এটা প্যান্ট না, এটা হাফ প্যান্ট। ওই হলো একটা। চটে গেল হুর। তেজ নিয়ে বলল, জি না, এক হলো না। শরম লজ্জা কি বাজারে বিক্রি করে আসছেন নাকি? ন্যূনতম লজ্জা থাকা উচিত। একটা মেয়ের সামনে মানুষ কিভাবে হাফ প্যান্ট পরে থাকতে পারে? ঠোঁট প্রসারিত করল রুদ্ধ। বলল, নিজের দিকে তাকাও। ভ্রুকুচকে নিজের দিকে তাকাতেই হতবম্ব হয়ে গেল হুর। তার পরনে রুদ্ধের একটি টি শার্ট। উন্মুক্ত দুধ সাদা পা মাখনের মতো লাগছে। দ্রুত রুদ্ধের হাত থেকে কম্বল ছিনিয়ে পা ঢাকলো। মুখ কাচুমাচু করে রুদ্ধের দিকে তাকাতেই রুদ্ধ ভ্রু নাচিয়ে বলল, কি
আর কিছু বলবে না? হোরকে কিছু বলতে না দেখে রুদ্ধ আবার বলে, আমাকে এই হাফ প্যান্ট ব্যতীত তুমি দেখেছো, এমনকি আমিও তোমাকে। আর এখন থেকে প্রতিদিন আমায় হাফ প্যান্টই দেখতে হবে। ফ্যাল ফ্যাল করে রুদ্ধের দিকে তাকালো হোর। পেটে কথা তার কিলবিল করছে, কিন্তু বলতে পারছে না, কারণ রুদ্ধ যদি রেগে তাকে দু চারটা চড় লাগিয়ে দেয়। আর সে তো রুদ্ধের মতো লুচুমার্কা কথা বলতেও পারবে না। রুদ্ধ বলে, ঢং বাদ দিয়ে ফ্রেশ হতে চলো। ঠোঁট ফুলিয়ে অন্যদিকে তাকালো হোর। রুদ্ধ উঠে হোরকে কোলে তুলে নেয়। হাত পা ছোড়াছুড়ি করে হোর, চিল্লিয়ে বলে, ছাড়ুন আমায়, আমি এখন ফ্রেশ হব না। এখনই হতে হবে। ধরা যায় দুইজনই এখন অর্ধ উলঙ্গ। হোর নিজের উপরের অংশ ঢাকা আছে, তো রুদ্ধের নিচের অংশ। হোর টেনে টুনে গায়ে থাকা রুদ্ধের টি শার্ট দিয়ে নিজের নগ্ন পা ঢাকার চেষ্টায় লেগে আছে, তবে সফল হওয়ার চেষ্টায় বারবার ব্যর্থ হচ্ছে। স্বামীর প্রতি অভিমান হচ্ছে তার। এ কেমন স্বামী রে বাবা, যে স্ত্রীর কথার কোনো গুরুত্ব দেয় না, সুবিধা অসুবিধার দিকে বিবেচনা করে না, ভাবে তো ভাবে শুধু নিজেরটা। স্বার্থপর পুরুষ। হোরকে টি শার্ট টানাটানি করতে দেখে রুদ্ধ বলে, এত টানাটানি করে লাভ আছে? ভাব এমন যে আমি তোমার গোপনীয় কিছু দেখে নেব। তোমায় সান্ত্বনা দেওয়ার জন্য বলি, তুমি যা ঢাকতে যাচ্ছ তা গতকাল আমি দেখে নিয়েছি। শুধু দেখিনি, আরও ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন? হোর খামচে ধরে রুদ্ধের ফোলা বুক। বুকের দিকে তাকায় রুদ্ধ। হোরের নখ আগের থেকে বড় হয়েছে, যা প্রতিবারের খামচিতে সে টের পেয়েছে। কম তো খামচি খাচ্ছে না গতকাল থেকে। প্রতিবারের খামচিতে বোধহয় দাগ হয়ে গেছে। এখন যেমনটা হলো, লাল হয়ে যাওয়া দাগ দেখে রুদ্ধ শুধায়, বেয়াদব মেয়ে, এত খামচাচ্ছ কেন? পুরো শরীর খামচিয়ে দাগ করে ফেলেছো। রাক্ষসের মতো বড় নখ না রাখলে হতো না? রুদ্ধ সম্মুখে ভেঙচি কাটলো হোর। ব্যঙ্গ করে বলল, নিজের বেলায় 16 আনা আর আমার বেলায় 1 আনাও না। আমি খামচে দিয়েছি তো ঠিকই বললেন, কিন্তু আপনি যে আমায় কামড় দিয়ে দাগ প্লাস ব্যথা দিয়েছেন, তার বেলায় কি? ওয়াশরুমে ঢুকে হোরকে নামিয়ে দিল। গিজার অন করলো। হোরের কাছে এসে চুলের খোপা খুলে দিল। চুলের ভেতরে হাত ডুবিয়ে চুল নাড়াতে নাড়াতে বলল, ওটা তোমার প্রাপ্য ছিল। মনে মনে ভয়ানক এক গালি দিল হোর। প্রতিবাদ করে বলল, তাহলে এটাও আমার প্রাপ্য। নগ্ন পায়ে ঠান্ডা লাগছে প্রচুর। কোকড়ে পা জোড়া একটার সাথে আর একটা ঠেকিয়ে রেখেছে। বেঁকিয়ে গেছে শরীর। রুদ্ধকে স্ট্রং দেখা যাচ্ছে। শীতটাকে কাবু করতে পারছে না এমন ভাব। রুদ্ধ হোরের গলার কাছ থেকে টি শার্ট নামিয়ে কামড়ের দাগ দেখতে লাগলো। খয়েরি রং ধারণ করেছে। জায়গাটা একটু ফুলেও গেছে। আশেপাশে আরও আছে। হুট টেনে ধরেছে কাপড়। রুদ্ধ জোর করে দেখছে। ক্ষতস্থানে অধর ছুঁয়ে দিল গভীরভাবে। চোখ মজে আসলো হোরের। রুদ্ধের পিঠে হাত রাখলো। নড়ে উঠল শরীর। ব্যথায় পেট ছিঁড়ে যাচ্ছে যেন। আবার আর্তনাদ করলো। তড়িৎ গতিতে সরে আসলো রুদ্ধ। বলল, আসো, ফ্রেশ হয়ে নি। পেইন কিলার খেলে ব্যথা আর থাকবে না। কণ্ঠনালীর স্বর কমিয়ে হোর বলে, আসো। চমকে ওঠে হোর। বলে, আসো মানে? ভ্রুক্ষেপহীনভাবে রুদ্ধ বলে, আসো মানে আসো, গোসল করবে। তা তো বুঝলাম, কিন্তু আপনার কথা দ্বারা বোঝা যাচ্ছে আপনি আমায় গোসল করিয়ে দেবেন। হ্যাঁ, আমি তো গোসল করিয়ে দিব, তাই তো আসতে বললাম। হোর আঁতকে বলে, একদমই না। আমার কি হাত পা নাই? আমি নিজের কাজ নিজেই করতে পারি। আপনি বের হন এখন। রুদ্ধ কঠিন গলায় বলে, পারবে না, কষ্ট হবে করতে। এখন আর একটাও কথা বলবে না, না হলে তুলে এক আছাড় মারবো বাথটাবে। রুদ্ধের হুমকি শুনে হোর মনে মনে আওড়ায়, বেটা খবিস কোথাকার, ভাগ্য গুণে এমন একটা স্বামী লেখা ছিল আমার কপালে। রুদ্ধ আর হোর দুইজনই একসাথে রেডি হচ্ছে। উদ্দেশ্য তাদের সুইজারল্যান্ড শহরে ঘুরে বেড়ানো। দুইজন রেডি হয়ে বেরিয়ে পড়লো হোটেল থেকে। হোটেল থেকে ডিরেক্ট ইন্টারলোকেনে চলে আসলো তারা। হোর পাহাড়ি এলাকা পছন্দ করে দেখে হোরকে পর্বত দেখাতে নিয়ে আসলো রুদ্ধ। এখানে মূলত 3টি পর্বত রয়েছে, এইগের, ইয়ংফ্র্যাক, মং। ইন্টারলোকেনে পর্যটকদের ছড়াছড়ি। আশেপাশে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাফে। ইন্টারলোকেনে ঘোরাঘুরি হলো কিছু সময়। ক্যাফেতে ঢুকে নাস্তার কার্যক্রম শেষ করলো। বের হয়ে পড়লো লুসান শহরটির উদ্দেশ্যে। শহরটিতে ভ্রমণ করার সময় মনে হচ্ছে মধ্যযুগীয় সময়তে প্রবেশ করা হচ্ছে। লুসানের প্রধান আকর্ষণ হচ্ছে চ্যাপেল ব্রিজ, একটি কাঠের তৈরি সেতু যা নির্মিত হয়েছে বহু বছর আগে। কাঠের ব্রিজটির উপরে দাঁড়িয়ে লুসানের প্রতিটি দৃশ্য উপভোগ করা যাবে। বিস্ময়কর দৃষ্টিতে সবকিছু দেখছে হোর।
সুইজারল্যান্ড দেশটিতে যে এত সুন্দর সুন্দর জায়গা এবং দৃশ্য আছে তা এখানে না আসলে উপভোগ করতে পারতো না। চমকিত হতো না তার দৃষ্টিদয়। হোরের পেছনে দাঁড়িয়ে আছে রুদ্ধ। হোরের পিঠের সাথে রুদ্ধর বুক স্পর্শ করছে। হোর বিস্ময় নিয়ে তাকিয়ে আছে লুসন শহরটির দিকে, আর রুদ্ধ তাকিয়ে আছে হোরের বিস্ময়কর দৃষ্টির দিকে। পেছন থেকে রুদ্ধ হালকাভাবে হোরকে জড়িয়ে ধরল। আবেশে হোর সেটেও রইল রুদ্ধর সাথে। পরক্ষণে চমকিত হলো, মনে পড়ে গেল তারা রুমের মধ্যে নেই। দ্রুতগতিতে রুদ্ধের কাছ থেকে সরে আসতে চাইল, তবে রুদ্ধ হতে দিল না। আগের মতোই হোরকে পেছন থেকে জড়িয়ে ধরল। ঘাড় বাঁকা করে রুদ্ধের দিকে তাকিয়ে হোর অস্বস্তি নিয়ে বলল, ছাড়ুন, আশেপাশে মানুষ আছে অনেক। রুদ্ধর ভাবলেশহীন জবাব, এখানকার মানুষ আমাদের দিকে চেয়ে থাকবে না। আমরা কি করছি না করছি তাদের কোনো ধ্যান নেই। আর ধ্যান হলেও নর্মালি ভেবে দেখেও উপেক্ষা করবে। এখানে এগুলো নর্মাল বিষয়, তাই তুমিও নর্মাল হয়ে থাকো। আর আমি তোমায় শুধু জড়িয়ে ধরেছি। সুইজারল্যান্ডের অলি গলিতে তুমি চিপাই চিপাই দেখতে পাবে তারা ফুল ফিলিংসের সাথে কিস পর্যন্ত করছে। হতভম্ব হোর। সে শুনেছিল বাইরের দেশের মানুষরা খুবই সাবলীলভাবে চলাফেরা করতে পছন্দ করে, কিন্তু তাই বলে এভাবে? ব্যাপারটা জঘন্য মনে হলো হোরের কাছে। আরে ভাই, চুমো দিতে হলে নিজেদের রুমে গিয়ে চুমো দাও, জনসম্মুখে কেন দিতে হবে? আদর ভালোবাসা হচ্ছে ব্যক্তিগত জিনিস, এসব চার দেওয়ালের মাঝে সীমাবদ্ধ রাখলেই তো পারে। কিন্তু না, তাদের লোক দেখানো ভালোবাসা জরুরি, তাই তো জনসম্মুখে তাদের ভালোবাসা উপচে পড়ে। হোরের পেটে ব্যথার কারণে বেশিক্ষণ ঘুরতে পারল না তারা। ফিরে আসলো হোটেলে, ডিসাইড করলো রুমে খাবার অর্ডার করে খাবে। এখন আর রুম থেকে বাইরে যেতে ইচ্ছে করছে না হোরের। রুদ্ধ গা থেকে জ্যাকেট খুলে ফ্রেশ হয়ে কম্বলের ভেতরে ঢুকে পড়ল। রুদ্ধর পর ওয়াশরুমে ঢুকলো হোর। সেও ফ্রেশ হয়ে বের হয়ে এলো, চুল ছেড়ে আঁচড়ে নিল। চুল এখনও শুকায়নি, দেখে মনে হচ্ছে আরও অনেক সময় লাগবে শুকাতে। বিরক্তিতে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। হোরও আসার সাথে সাথে গা থেকে কোট খুলে দিয়েছে। এখন তার গায়ে শুধু ফুলহাতা একটি গেঞ্জি আর জিন্সের প্যান্ট আছে। দরজায় কড়াঘাতের শব্দে হোর এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলবে তখনই রুদ্ধ তাকে বারণ করে। বিছানা থেকে উঠে নিজে দরজা খোলে। ওয়েটার এসেছে খাবার নিয়ে। ওয়েটারকে রুমে ঢুকতে না দিয়ে নিজে খাবার ভেতরে নিয়ে আসলো। সব কিছুই ভ্রুকুচকে দেখলো হোর। মনের মধ্যে বিরাট এক প্রশ্ন জড়ো হলো। জিজ্ঞেস করলো, আমিই তো পারতাম খাবারগুলো নিতে, শুধু শুধু কম্বল থেকে বেরিয়ে আসলেন। গভীর দৃষ্টিতে হোরের দিকে তাকালো রুদ্ধ। কিছু সময় মৌন থেকে উত্তর দিল। নিজের দিকে তাকাও। হোর নিজের দিকে তাকালো। ওয়েস্টার্ন ড্রেস পরা, বুকে নেই ওড়না, চুল খোলা। প্রশ্নের পাহাড়ে ঝুলে থাকা হোর সোজা হয়ে দাঁড়ালো। রুদ্ধকে বলার মতো কোনো কথা খুঁজে পেল না। রুদ্ধ বিছানায় ঘাপটি মেরে বসে হোরকে বলে, জলদি খাবার সার্ভ করো, অনেক ক্ষুধা লেগেছে। বিছানার উপরে খাবার নিয়ে বসে পড়ল হোর। রুদ্ধকে খাবার সার্ভ করে নিজের প্লেটে খাবার নিতে যাবে, সেই সময় রুদ্ধ তাকে বলল, তোমার হাত নোংরা করার প্রয়োজন নেই, আমি খাইয়ে দিচ্ছি। তুমি যা খাবে প্লেটে তুলে দাও। জড়তা নিয়ে হোর প্লেটে খাবার তুলে দিল। রুদ্ধ নিজে খাচ্ছে এবং হোরকেও খাইয়ে দিচ্ছে। বেশ সময় লাগলো তাদের খাবার খেতে। এটো প্লেট গুছিয়ে টেবিলের উপর রেখে দিল। কম্বল দিয়ে নিজেকে ভালোভাবে ঢেকে ফোন টিপতে লাগলো হোর। গ্যালারির মধ্যে নিজের এবং রুদ্ধর ছবি দেখতে লাগলো। আজকে তোলা সব ছবি, যেখানে যেখানে ঘুরতে গিয়েছিল সেইখানের কিছু দৃশ্য ক্যাপচার করেছে। রুদ্ধ কম্বলের ভেতর ঢুকে পড়ল। হোরের কাঁধে মাথা রেখে সেও ছবি দেখতে লাগলো। হঠাৎ তার মনে হলো এমন শান্ত থাকা তার দ্বারা সম্ভব না, তাই হোরকে বিরক্ত করতে লাগলো। টি শার্টের নিচ দিয়ে ঠান্ডা হাত চেপে রাখলো হোরের উন্মুক্ত পেটে। ভয়ঙ্করভাবে কেঁপে উঠল হোর। রুদ্ধের হাত সরাতে চাইল। রুদ্ধ আরও জোরে খামচে ধরল হোরের পেট। হোর বুঝল রুদ্ধ তাকে ছাড়বে না। কাঁদো কাঁদো হয়ে আসলো তার মুখশ্রী। ঠোঁট উল্টে বলল, আমি সুরসুরি পাচ্ছি তো। হোরের কাঁদো স্বর এবং তার অসহ্য চোখে পড়ল না রুদ্ধর। হালকা হাতে স্পর্শে হোরের 1/2 ইঞ্চি সম নাভিতে তর্জনী আঙুল ঢুকিয়ে দিল। সাথে সাথেই হোর বিছানা থেকে উঠে যেতে চাইল। আঁকড়ে ধরে রাখলো রুদ্ধ। তর্জনী আঙুল দিয়ে নাভির চারপাশে স্লাইড করতে লাগলো। নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে চোখ বন্ধ হয়ে যাচ্ছে হোরের। মনে হচ্ছে কঠিন কোনো নেশাদ্রব্য খেয়েছে, তাই আঁখি যুগল মেলে রাখতে পারছে না। ওঠানামা করছে নিঃশ্বাস। এতক্ষণ সুরসুরি লাগলেও এখন কেঁপে উঠছে তার শরীর। রুদ্ধ নাভির পাশ থেকে হাত সরিয়ে স্লাইড করতে করতে নাভির ওপর দিকে যেতে লাগলো। হাত একটু পর পর থামছে আর স্লাইড করছে।
একসময় রুদ্ধ পুরোপুরি কম্বলের ভেতর ঢুকে যায়। হোরের টি শার্টের ভেতরে মাথা ঢুকিয়ে নেয়, বুক এবং পেটের মাঝ বরাবর মুখ ডোবায়, নড়াচড়াবিহীন সেভাবেই রয়। বড় বড় করে নিঃশ্বাস টানে। হোর খামচে ধরে আছে কম্বলের অংশ। রুদ্ধের মাথা কম্বলের ভেতরে থাকলেও হুরের মাথা কম্বলের বাহিরে এবং রুদ্ধের শরীর পুরোপুরি হুরের ওপর। রুদ্ধ উঠিয়ে রেখেছে, তার শরীরের ভার সম্পূর্ণ হুর বহন করছে। নিঃশ্বাসের সাথে শরীরও ওঠানামা করছে হুরের। আকস্মিক প্রগাঢ়ভাবে রুদ্ধ হুরের পেটের কাছের জায়গাতে অধর ছোঁয়ায় মুঠোয় ধরে রাখা কম্বলের অংশ ছেড়ে দেয় হুর। রুদ্ধর স্পর্শ সহ্য করতে না পেরে নিজেও কম্বলের ভেতর মাথা ঢুকিয়ে দেয়। টি শার্টের ওপর থেকে রুদ্ধের চুল খামচে ধরে। দাড়ি দিয়ে রুদ্ধ ঘষা দেয় হুরের পেটে। আর্তনাদ করে ওঠে হুর। গতকাল রাতের অনুভূতির সাথে আবারও পরিচিত হচ্ছে। ঠোঁট কামড়ে ধরে, চোখের কার্নিশ বেয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। হুরের টি শার্ট টেনে টুনে রুদ্ধ খুলে ফেলে। বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল হুর, তবে সফল হলো না। অনবরত পেটে, কোমরে, নাভিতে ওষ্ঠ ছুঁয়ে দিতে লাগলো রুদ্ধ। হুর গোঙালো। হাত দিয়ে রুদ্ধকে সরাতে চাইলে রুদ্ধ তার 2 হাত বিছানার সাথে চেপে ধরে। গায়ের ওপর থেকে কম্বল সরিয়ে দেয় এক ঝটকায়। ঘোর লাগা দৃষ্টিতে হুরের দিকে চেয়ে দেখে তার চোখ বন্ধ, চোখের কোণায় পানির অস্তিত্ব। ঠোঁট প্রসারিত হলো রুদ্ধর। হুরের চোখের পাতায় গভীরভাবে চুমু দিল। গলা এবং থুতনি আলতো হাতে স্পর্শ করে ধরে রইল। মুখমণ্ডল ওপরের দিকে তুলল। চোখ এখনো বন্ধ হুরের। তোলপাড় হৃদয়ের সাথে অনুভূতির জোয়ারে ভাসছে সে। সহ্য করার ক্ষমতা যেমন তার কাছে নেই, তেমনভাবে রুদ্ধর পাগলামো স্পর্শ থেকেও বিচ্ছিন্ন হতে নারাজ তার মন। হুরের গালে খোঁচাদারি স্পর্শ দিয়ে ঠোঁট ডুবিয়ে দেয় তার গালে। খোঁচাদারি কাটার মতো বিচ্ছে হুরের গালে। তৎক্ষণাৎ আর্তনাদ করে ওঠে, বাধা দেয়। কে শোনে কার কথা? হুরের বাধা সম্পূর্ণ অগ্রাহ্য করে রুদ্ধ নিজের মতো করে হুরকে আদর করতে থাকে। বউ থাকতে এত বাধা সে মানতে পারবে না। বউয়ের কাছ থেকে দূরে সরে থাকতেও পারবে না। এতদিন না হয় ছিল, কিন্তু তাই বলে কি এখনও থাকবে নাকি? কোনোভাবেই না। বউকে যখন একবার আপন করে নিয়েছে, তাহলে দ্বিতীয়বার করতে আপত্তি কি? শুধু দ্বিতীয়বার না, 1000 বার আপন করে নেবে তার একমাত্র বউকে। সব কিছুর সাথে কম্প্রোমাইজ হলেও বউ এবং আদরের সাথে নো কম্প্রোমাইজ। নিজ হাত ছাড়া পেয়ে হুর রুদ্ধের পিঠে হাত রাখে, এক প্রকার খামচে ধরে। হুরের গাল থেকে ঠোঁট সরিয়ে হুরের ওপরে বসে গায়ের বস্ত্র খুলতে থাকে। নিজের উদাম গায়ে হুরের শরীরের সাথে সেটে গলা ঘাড়ে অনবরত চুমু দিতে থাকে। বুক থেকে নেমে পেটে নিজের অধর ছোঁয়াতে লাগে। ঠোঁটের সাথে মাঝে মাঝে দাঁত দিয়ে কামড় দিয়েছে সে। আধো আধো চোখ খুলে সব সহ্য করছে হুর। হঠাৎ চোখ আটকে যায় রুদ্ধর হুরের নাভির দিকে। বড্ড আকর্ষণীয় লাগছে। ভরিবিহীন পেটে গর্ত হয়ে যাওয়া নাভিতে যে কেউ নিজের আকর্ষণ খুঁজে নেবে। রুদ্ধও খুঁজে নিল। আকর্ষিত হয়ে ডুবে রইল কিছুক্ষণ হুরের নাভিতে। গোঙানোর মাত্রা বাড়ছে, সেদিকে চেতনা নেই রুদ্ধর। হুরের গোঙানোর শব্দতেও যখন রুদ্ধ শুনছে না, তখন হুর ভেঙে যাওয়া গলায় বলল, ঘুম পাচ্ছে। হুরের নাভি থেকে মাথা তুলে হুরের মুখ পানে চাইল রুদ্ধ। আস্তে আস্তে নাভি থেকে সরে এসে হুরের মুখের কাছে নিজের মুখ নিয়ে আসলো। ভারী নিঃশ্বাস আঁচড়ে পড়তে লাগলো হুরের মুখে। হুর এবার সম্পূর্ণ দৃষ্টি ফেলে রুদ্ধের দিকে তাকিয়ে রইল। দুজনের চোখে চোখে কথা হচ্ছে। ঘোর লাগা কণ্ঠে রুদ্ধ বলে, আমার ঘুম হারাম করে তুমি নিশ্চিন্তে ঘুমাবে, এমনটা তো হতে দেয়া যায় না। আমার মনে অশান্তির ঝড় তুলে তুমি শান্তিতে ঘুমাবে, এমনটা হলে আমার নিজের প্রতি অন্যায় হয়ে যাবে না? আজ কোনো ঘুম নেই, সারা রাত আদরের চাদরে জড়িয়ে রাখবো তোমায়। এখন আমার রোমান্সের 12টা না বাজিয়ে স্বামীর কথা শোনো। রুদ্ধর কথা শেষ হতেই হুর কিছু বলতে নিলে রুদ্ধ হুরের ওষ্ঠদয় নিজের মুখে পড়ে নেয়। চোখ খিচে রয় হুর। এক হাত চলে যায় রুদ্ধের বুকে। ঘোরের মাঝে হুর রুদ্ধের ফোলা বুকে স্লাইড করতে থাকে। মাঝে মাঝে চাপও প্রয়োগ করছে। খুব স্মুথলি কিস করছে রুদ্ধ। ঠোঁট থেকে সরে এসে গলায় নেমে আসলো। পিঠের নিচে হাত দিয়ে ছোট কাপড়ের ফিতার হুক খুলতে নিলেই হুর অস্পষ্ট স্বরে বলে, লাইট অফ করুন প্লিজ। রুদ্ধ নাকচ করে বলে, আজ সব দেখা হবে। সপ্তাহখানিক হলো রুদ্ধ আর হুর বাংলাদেশে এসেছে। দিনগুলো ভালোই যাচ্ছে তাদের। হুর আগের থেকে ফায়াজ আর সোহেল শেখের সাথে বেশ ফ্রি হয়েছে। সব কিছু নজরে আসে রুদ্ধর, তবে কিছু বলে না। ফায়াজের একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি হয়েছে। বেতন আহামরি না হলেও তার এতেই চলে যাবে, এমন ধারণা সোহেল শেখের। এই চাকরির সুবিধা না হলে চাকরি করতে করতে না হয় আর একটা চাকরি জোগাড় হয়ে যাবে, এমনটা বলেছেন তিনি।
তার কথা শুনে রাজি হয়েছে ফায়াজ। রিফাকে ইদানিং শান্ত দেখাচ্ছে, যা সন্দেহের চোখে পড়লেও সন্দেহ করে না হুর। দেখেও অদেখার মতো থাকে। কাল হুরের এক্সাম, তাই বইয়ের ভেতরে মুখ ডুবিয়ে পড়ছে। বিছানার অর্ধেক জায়গায় বইয়ের ছড়াছড়ি, আর মাঝে বসে আছে হুর। পড়ার ধ্যানের মাঝে কেউ তাকে ডাক দেয়। মনোযোগ বই থেকে সরিয়ে দরজার দিকে তাকিয়ে দেখল রিফা এসেছে। হুর স্মিত হেসে বলল, ভেতরে আসো আপু। রিফা রুমে প্রবেশ করল। বিছানার অবস্থা দেখে চোখ চড়কগাছ। বিস্ময় নিয়ে বলল, হে আল্লাহ, বিছানার এ অবস্থা কেন? বোকা হাসল হুর। অসহায় ফেস করে বলল, কাল আমার পরীক্ষা আপু, তাই টেনশনে এই অবস্থা। বারবার মনে হচ্ছে কি যেন পড়িনি, তাই সব বই খুলে চেক করছে। বলেই কয়েকটা বই সরিয়ে জায়গা করে দিল রিফাকে বসার জন্য। বসলো রিফা। হুরের দিকে পূর্ণ মনোযোগ দিল। চোখ ধাঁধানো সুন্দর মেয়েটা। একে টক্কর দেওয়া মনে হয় কয়েকশো হাজার ফুট পানির তলে ডোবা একই ব্যাপার মনে হলো রিফার কাছে। রিফাকে নিজের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে হুর জিজ্ঞেস করলো, কিছু বলতে এসেছিলে আপু? ধ্যান ভেঙে যায় রিফার। বলে, না, রুমে একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলা যাক। কিন্তু তুমি তো পড়ছো। তুমি বসো, আমার তেমন পড়া নেই, সব কমপ্লিট। এখন সব গোছাবো, অপেক্ষা করো একটু। সায় জানালো রিফা। হুর সব বই খাতা টেবিলে সুন্দর করে গুছিয়ে রাখছে। রিফার চোখ গেল হুরের খোলা চুলের দিকে। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল। হুরের সৌন্দর্য দেখে মোহিত হচ্ছে। সে আজ অবধি কারো হাঁটু অবধি চুল এবং ঘন চুল দেখেনি। নিজের যেমন কাঁধ অবধি চুল, তেমনই তার বান্ধবীদেরও কাঁধ অবধি চুল ছিল। ছোট চুল রাখার একটাই কারণ ছিল, তা কেবল ফ্যাশন। ছোট চুল ফ্যাশন মনে করে সবাই, তাই তো কখনো লম্বা চুল রাখার কথা মস্তিষ্কে আসেনি। কখনো ভাবেনি বড় চুল হলে কেমন লাগবে। কিন্তু হুরের চুল দেখে বড্ড ইচ্ছে হচ্ছে তার বড় চুল করার। শুধু চুলে নয়, মেয়েটার রূপেও জাদু আছে, যা যে কেউকে ঘায়াল করতে সেকেন্ড খানিক সময়ও লাগবে না। টেবিলে বইপত্র গুছিয়ে বিছানার কাছে এসে দেখলো রিফা আগের মতোই গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকানোর মানেটা ধরতে পারল না হুর, তবে আকস্মিকভাবে অস্বস্তি হতে লাগলো। বলল, কি খাবে আপু, কফি না চা? পুনরায় ধ্যানে ব্যাঘাত ঘটে রিফার। কিছুটা হকচকিয়েও যায়। পরক্ষণে আবার নিজেকে ধাতস্থ করে। বলে, কফি হলে মন্দ হয় না। হুর স্মিথ হেসে বলে, আচ্ছা তুমি বসো, আমি জেরিন আপুকে বলে আসছি কফি দিয়ে যাওয়ার জন্য। সম্মতি প্রকাশ করে রিফা। হুর চলে যায় জেরিনের কাছে। এদিকে রিফা পুরো ঘরে চোখ বোলাতে থাকে। নিখুঁতভাবে এক একটা জিনিস তৈরি করা হয়েছে। রুমে থাকা জিনিস এবং সাজসজ্জা সব কিছুই মনে ধরেছে রিফার। রিফা বিছানা থেকে উঠে এক একটা জিনিস স্পর্শ করছে আর দেখছে। এক একটা জিনিস লোভনীয় লাগছে তার কাছে। হুর চলে আসে রুমে। সাথে করে 2 মগ কফি নিয়ে এসেছে। রিফাকে ব্যালকনির কাছে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি করছো আপু? আসো, কফি নিয়ে এসেছি, খেয়ে নাও। ব্যালকনির কাছ থেকে সরে আসলো রিফা। হুর সোফার টি টেবিলের ওপরে কফির মগ রাখলো। সোফায় বসলো। রিফাও বসলো। দুজনের হাতে কফির মগ। 1 চুমুক কফি খেয়ে রিফা হুরকে বলে, তোমাদের তো লাভ ম্যারেজ, তাই না? গতবারের মতো এবারও দ্বিধায় পড়ে গেল হুর। ম্যারেজ সম্পর্কিত কোনো কথা উঠলেই তার দ্বিধা লাগে। সে ভেবে পায় না তার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। তবে মাঝে মাঝে মনে হয় ম্যারেজটা তাদের অ্যারেঞ্জ ম্যারেজ না, কারণ তারা আগে থেকে চিনতো, জানতো। অনুভূতি প্রকাশ না করলেও মনে মনে ঠিকই জানে তারা একে অপরকে ভালোবাসে। হোক না বিয়েটা জোর করে, তাতে কি? দুজনের প্রতি অনুভূতি আছে, এটাই তো অনেক। আর কিছু ভাবল না হুর। সহসা উত্তর দিল, হ্যাঁ, আমাদের লাভ ম্যারেজ। তা কতটুকু ভালোবাসো তুমি তোমার স্বামীকে? ভ্রু কিঞ্চিত কুঁচকে আসে হুরের। সে তার স্বামীকে কতটুকু ভালোবাসে এটা অন্য এক নারীকে বলতে হবে কেন? আর এই নারীটাই বা জানতে চাচ্ছে কেন? বোধগম্য হলো না হুরের। তবে বেয়াদপিও করল না। শান্ত স্বরে উত্তর দিল, যতটুকু ভালোবাসলে সে আমার হয়ে থাকবে, ততটুকুই তাকে ভালোবাসি। বিদ্রুপ হাসল রিফা। তা দেখল হুর। বিদ্রুপের হাসির কারণ ঠাউর করতে পারল না। রিফা তাচ্ছিল্য স্বরে বলল, কখনো যদি মনে হয় তোমার স্বামী তোমাকে ধোঁকা দিচ্ছে বা তোমার কাছ থেকে গোপনীয় কোনো কথা লুকাচ্ছে, তাহলে কি করবে? ছাত করে উঠল হুরের বুক। রুদ্ধ তাকে ধোঁকা দিবে সেটা মানতে তার মন নারাজ।
আর যদিও বা কোনো গোপনীয় কথা লুকিয়ে থাকে তাহলে সেটা অবশ্য কোনো কারণেই লুকাবে। কিন্তু রিফার কথায় রহস্যের গন্ধ পেল হুর। প্রশ্নবোধক চাহনি নিয়ে জিজ্ঞেস করলো, মানে উনি আমায় কেন ধোকা দেবেন আর কি বা গোপনীয় কথা লুকাবেন? আবারও হাসল রিফা। হুরের সারা মুখশ্রীতে চোখ বুলিয়ে বলল, তুমি বড্ড সহজ সরল হুর। তোমায় যে যেভাবে বলবে, যে যেভাবে তোমাকে দেখাবে, তুমি তাই বিশ্বাস করবে। যেমনটা তোমার স্বামী তোমার সাথে করছে। তুমি এখনো রুদ্রকে চিনতে পারোনি। বলা যায় তুমি তাকে চেনার চেষ্টা করনি। রুদ্র সব সময় তোমাকে তার মুখোশালী রূপ দেখায়, যা সে একদমই তেমন নয়। মুখোশের পেছনে লুকিয়ে থাকা আসল রুদ্রকে তুমি আজ অবধি চিনতে পারোনি।